নমস্কার। অবশেষে আজ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এতক্ষণে অনেকে জেনেও গিয়েছেন যে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, আর ফলাফল ঘোষণা 4 মে। কিন্তু তারপরেও আমরা একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে চাইছি যে পশ্চিমবঙ্গে কি এর পরেও আর রাষ্ট্রপতি শাসনের কোনো ঝুঁকি আছে? কেন এই কথাটা বলছি? ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও কেন এই কথাটা বলছি? এর পেছনে যথেষ্ট কার্যকারণ আছে। সেটা আমরা এই ডিউরিং দ্য ডিসকাশন, এই আলোচনার মধ্যে আমরা তুলে নিয়ে আসব যে পশ্চিমবঙ্গে এর পরেও আর রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কোনো ঝুঁকি রয়েছে কিনা। কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা বলে যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে 6,44,00,000 ভোটারের নাম রয়েছে, আর প্রায় 60 লক্ষ ভোটারের নাম রয়েছে অ্যাডজুডিকেশনের তালিকায়, অর্থাৎ বিবেচনাধীন রয়েছে তাদের নাম। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেই 60 লক্ষ যে আবেদন খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা, মানে বিচার বিভাগীয় অফিসাররা। আজ পর্যন্ত রফিকুল জামাদার, আমাদের সাংবাদিক, নির্বাচন কমিশন কভার করে, রফিকুলের কাছে খবর হচ্ছে যে আজ পর্যন্ত 18 লক্ষ আবেদন যাচাই করা হয়েছে এবং মোরাললেস 60% আবেদনকে গ্রাহ্য করা হয়েছে। তাহলে কত আবেদন বাকি রইল? 42 লক্ষ। এখন কোয়েশ্চেন রিমেন্স, যে কোয়েশ্চেনটা অনেকের মনেই রয়েছে, সেটা হচ্ছে যে একটি যোগ্য ভোটারকে বাদ রেখেও কি ভোট হতে পারে? দেখুন, আমার এতদিনের অভিজ্ঞতা, মানে পশ্চিমবঙ্গে 2006 সালের বিধানসভা, যদি আমি বিধানসভা ভোটটা বলি, পশ্চিমবঙ্গে 2006 সালের বিধানসভা ভোট ঘোষণা থেকে আমি ইলেকশন কমিশনের কভার করছি। মানে 2006-এর যে ভোট ঘোষণা, আমি দিল্লিতে নির্বাচন সদনে তখন প্রেস কনফারেন্স হতো, এখন যেমন বিজ্ঞান ভবনের প্রেস কনফারেন্স হয়, সেই প্রেস কনফারেন্স থেকে অ্যাটেন্ড করছি। এবং আমি দেখেছি যে কম বেশি যখনই ভোট নিয়ে কোনো সুপ্রিম কোর্টে মামলা চলেছে, ভোটের দিনক্ষণ অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে আর কিন্তু সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আর হস্তক্ষেপ করেনি। সুতরাং আজকে পশ্চিমবঙ্গের ভোটের দিন ঘোষণা হয়ে গেল। এরপরে সাধারণ ধারণা, মানে পূর্বে যে ধরনের ঘটনা ঘটেছে, প্রিসিডেন্স, সেই প্রিসিডেন্স অনুযায়ী বলা যায় যে ভোটটা ভোটের মতনই হবে, সুপ্রিম কোর্ট আর অন্তত ভোটের দিনক্ষণের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু এটা তো একটা ধারণা। আজকে যদি সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নটা কি ওঠে যে একটা যোগ্য ভোটারকে, মানে এই 60 লক্ষ ভোটার যাদের নাম আবেদন, যাদের নাম বিবেচনাধীন রয়েছে, যদি একটা ভোটারের নামও বাদ যায়, বা ধরুন 60-এর নাম্বার অফ আবেদন শেষ পর্যন্ত যাচাই করা সম্ভবই হলো না ভোটের আগে, তাহলে কি ভোট করা সম্ভব? সুপ্রিম কোর্টে যদি মামলা হয়, তখন আদালত কি বলবে? কেউ জানে না আদালত কি বলবে। আমরাও তো অ্যান্টিসিপেট করতে পারি না যে সুপ্রিম কোর্ট কি বলবে। সুতরাং সেই একটা প্রশ্ন কিন্তু ঝুলে রইল। এবং রফিক জানে যে শুধুমাত্র রাজ্য সরকারের সিনিয়র আমলারাই নন, প্রাক্তন অবসরপ্রাপ্ত আমলা, প্রাক্তন পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, যিনি ভোটের সময় রাজ্যের কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, এরকম অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে 2 দিন আগেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী, যিনি 5 বারের সাংসদ ছিলেন এবং লোকসভায় কংগ্রেস নেতা ছিলেন, পিএসসি চেয়ারম্যান ছিলেন, জাতীয় রাজনীতি খুব ক্লোজলি গত 2 দশক ধরে দেখছেন, এখনো তিনি কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার। তার মনেও কিন্তু এই প্রশ্নটি রয়েছে যে সুপ্রিম কোর্ট কি পারে? দ্বিতীয় দফায় যারা ভোটে প্রার্থী হবেন, তারা 12 তারিখ পর্যন্ত নমিনেশন ফাইল করতে পারবেন। এখন হিসেব অনুযায়ী এই যে 60 লক্ষ আবেদন যে জমা পড়ে রয়েছে, এই 60 লক্ষ আবেদনের যে যাচাইয়ের কাজটা, সেই কাজটা 12 তারিখের মধ্যে শেষ করতে হবে। একদম ঠিক। তার কারণ হচ্ছে যে ধরা যাক যে রফিকের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, এবং কিন্তু রফিক তো প্রার্থী হতে চায়। তাহলে যদি রফিকের নাম অ্যাডজুডিকেশন থেকে ক্লিয়ার হয়ে সাপ্লিমেন্টারি লিস্টে না আসে 12 তারিখের মধ্যে, তাহলে 12 তারিখে রফিকুল জামাদার মনোনয়ন জমা দিতে পারবেন না। আজ হচ্ছে 16 তারিখ, সামনের মাসে 12 তারিখ, তার মানে পুরো একটা মাসও হাতে সময় নেই, অথচ যাচাই করতে হবে 42 লক্ষ।
এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যাচাইয়ের কাজ নিয়ে যদি প্রশ্ন ওঠে কোনো ভোটারের যদি মনে হয় যে তিনি যোগ্য, তার কাছে কাগজ আছে, তিনি কিন্তু ট্রাইব্যুনালে যেতে পারবেন। ফলে তিনি ট্রাইব্যুনালেই বা যাবেন কবে, সেখানে নিষ্পত্তি বা হবে কবে, আর কবেই বা তার নাম উঠবে। এইটা নিয়ে রফিক, তুমি এই যে ধারা, আমি কেন তোমাকে নিয়ে আজকে বসেছি সেটা হচ্ছে যে গত 4-5 মাস ধরে লাগাতার নির্বাচন কমিশনের সাথে যে যোগাযোগ রাখছে এবং হচ্ছে দ্য ওয়ালে, এইটুকুনি আমি দায়িত্ব নিয়ে এবং গর্বের সঙ্গে বলতে পারি যে এসআইআর প্রসেসে যে নিখুঁত খবর এবং বিশ্বাসযোগ্য খবর দ্য ওয়াল প্রকাশ করেছে, সেটা আমি যদি বলি বেনজির, তাতেও আমি অতিশয়োক্তি হবে না। তো সেই কারণে আমি রফিককে নিয়ে বসেছি। রফিকের কাছেই জানতে চাইছি যে তুমি এবার তোমার কাছে যা তথ্য আছে সেইটা এবার দর্শকদের জানো। দেখো, একটা বিষয় অনেককে যেটা ভাবাচ্ছে, তুমি যেমনটা বললে যে প্রাক্তন আমলা বা এখন মানে আমলা রয়েছেন, যে পশ্চিমবঙ্গের ভোট সবার শেষে কেন? এই পশ্চিমবঙ্গে আমরা জানি যে ভোটার তালিকা বেরিয়েছিল, তুমি যেমনটা বললে যে 60,06,000 সামথিং ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ তারা এখনো পর্যন্ত যোগ্য হননি ভোট দেওয়ার জন্য। এবারে এই বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা শর্ট আউট করছেন বা নিষ্পত্তি করছেন। এই নিষ্পত্তি করতে গিয়ে যেখান থেকে কাজ শুরু করেছিলেন জুডিশিয়াল অফিসাররা, খুব ভুল না করলে আজকে 23 দিনে পড়লো। 23 দিনে 18 লক্ষ ভোটারের এই যে নিষ্পত্তি করতে পারলেন। তার মধ্যে কত কি বাদ যাবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এখনও বাকি রয়েছে তুমি বললে 40 লাখের উপরে, মানে 18 লক্ষ মানে 42 লক্ষ। সময় দেখলে যে সময়টা আমরা পাচ্ছি 12ই এপ্রিল হচ্ছে শেষ মনোনয়ন জমা দেওয়ার দিন, অর্থাৎ লাস্ট অফ নমিনেশন ডেট সেকেন্ড ফেজের। এবং ফার্স্ট ফেজে কিন্তু অন্যরকম, যদি ফার্স্ট ফেজের কোনো ভোটার যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে উত্তরবঙ্গে, তাদের জন্য কিন্তু শেষ হচ্ছে যতদূর সম্ভব ফার্স্ট ফেজে 9 তারিখে। ওটা 9 তারিখের মধ্যেই তাকে কিন্তু নিষ্পত্তি করতে হবে, তবেই তারা কিন্তু পারবেন। এবারে জুডিশিয়াল অফিসাররা এখন দেখার বিষয় যে ফার্স্ট ফেজে যেখানে ভোট রয়েছে সেখানে সবাই গিয়ে শিফট হয়ে সেখানকার কাজ করছে কিনা, সেটা হবে কিনা আমার এখনো জানা নেই। ইলেকশন কমিশন কি করবে সেটাও বলা খুব কঠিন। মানে রফিক যেটা বলতে চাইছে সেটা সহজ ভাষায় হচ্ছে যে 23 দিন সময় লেগেছে 18 লক্ষ ভোটারের নাম যাচাই করতে। এখন হাতে আছে আর 27টা দিন। এই 27 দিনের মধ্যে শনি রবিবার আছে, যে শনিবার বা রবিবার দিন নর্মালি কাজ হয়। কিন্তু এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে এই ছুটিগুলো আপনারা বাদ দিন, যেহেতু ভোটারের ব্যাপার, এটা আপনারা কাজটা করে। তার মানে হচ্ছে যে 27 দিনের মতো 26 বা 27 দিন সময় আছে। তো 23 দিনে যদি 18 লাখ ভোটারের নাম যাচাই করা যায়, তাহলে 27 দিনে কত হতে পারে? এখনো কিন্তু বকেয়া আছে 42 লক্ষ। একদম এই গতিতেই যদি কাজ হয় তাহলেও কি 42 লক্ষের নাম যাচাই সম্পূর্ণ হবে? আর যদি না হয় তাহলে কি সুপ্রিম কোর্ট বলতে পারে বা অ্যালাউ করে দিতে পারে যে যোগ্য ভোটাররা বাদ গেলেও ভোটটা হোক? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সুপ্রিম কোর্ট কি অবস্থান নেবে আমরা কেউ জানি না, সেটা সুপ্রিম কোর্টের উইজডমের ব্যাপার। সুপ্রিম কোর্ট কিভাবে ব্যাপারটাকে দেখবেন আমরা এটা নিয়ে কোনো মন্তব্যই করতে পারি না। কিন্তু এখানে বলা ভালো, সুপ্রিম কোর্ট কিন্তু মামলা মানে অনগোয়িং চলছে। সেক্ষেত্রে যদি সরকার বা এখানকার শাসক দল বা অন্য কেউ যদি না যায়, সাধারণ ভোটার তার নাম বাদ চলে গেছে, তিনিও কিন্তু যেতে পারে সুপ্রিম কোর্টে, গিয়ে বলতে পারেন যে মহামান্য বিচারপতি আমার কাছে সমস্ত তথ্য রয়েছে, তারপরে আমি ভোটার, কেন আমি এই ভোট থেকে বঞ্চিত হব? ঠিক। তারপরে সেই সুপ্রিম কোর্ট শুনানিতে শোনার পরে কি বলবে আমরা কেউ জানি না। তো সেই জায়গা থেকে এখন যেটা বিষয়, এই আমলাদের বক্তব্য, যেহেতু ইলেকশন কমিশন তারা ভোটটা ঘোষণা করেছে ঠিকই, এবং পশ্চিমবঙ্গের জন্য একদম শেষের দিকে ভোট, সেক্ষেত্রে যদি এইরকম কেউ যায়, সুপ্রিম কোর্ট ব্যাপারটা চিন্তা ভাবনা করার পরে যদি কোনো রকম কোনো নির্দেশ দেন যে যখন একটা জেনুইন ভোটার তিনি বলছেন যে তার ভোট থেকে কেন বঞ্চিত আমরা করছি, এটা আমরা পারি না, সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে, মানে আবার বলছে হতে পারে একদম যে সুপ্রিম কোর্ট বললো যে ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের যে ভোটটা ঘোষণা করা হয়েছে ইসিআইকে বলছি আপনারা স্টে রাখুন, পরবর্তী সময় যে সমস্ত জেনুইন ভোটাররা যাদের নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি করতে পারেননি, নিষ্পত্তি করুন, তারপর ভোট করুন। এবার আমি আবার মনে করিয়ে দিই যে একবার নির্বাচন কমিশন ভোট ঘোষণার পরে
সুপ্রিম কোর্টকে অতীতে দেখা যায়নি যে তাতে খুব একটা হস্তক্ষেপ কিন্তু অতীতে কি এরকম কোনো ঘটনা আমরা ঘটনা ঘটেনি, এরকম বেনজির ঘটনা ঘটেনি। দিস ইজ আ পিকুলিয়ার সিচুয়েশন, এই ধরনের পিকুলিয়ার সিচুয়েশন অতীতে ঘটেনি। তার ফলে বোঝাও যাবে না অতীতে কাউন্টিং নিয়ে প্রবলেম হয়েছে, অন্যান্য ইস্যুজ হয়েছে, কিন্তু এই ধরনের সমস্যা হয়নি। এবং বিহারেও দেখবে যে বিহারেও যখন এসআইআর নিয়ে মামলা চলছিল, ওয়ান্স দ্য ডেট ইজ অ্যানাউন্সড, তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট ব্যাপারটা নিয়ে খুব একটা হস্তক্ষেপ করেন। কিন্তু এখানে একটা পিকুলারিটি রয়েছে যে বিপুল সংখ্যক ভোটারের আবেদন, আমি ভোটার বলবো না কারণ তারা ভোটার কি ভোটার নয় এখনো তো নিশ্চিত নয়, তাদেরকে ভোটার বলা যাবে কিনা, মানে 60 লক্ষ আবেদন অ্যাডজুডিকেশনে 42 লক্ষ এখনো ঝুলে রয়েছে। এই যে অনিশ্চয়তার মধ্যেও কি ভোটটা হতে পারে, যে কারণে সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের ঝুঁকিটা কি আজকের ঘোষণার পরে পুরো চলে গেল। অন্তত আমলাদের কিছু অংশ, সিনিয়র পুলিশ অফিসারদের একাংশ, অবসরপ্রাপ্ত আমলাদের একাংশ, এবং আমি পলিটিক্যাল লিডারের নাম ধরেই বলছি যে আমাকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও প্রশ্ন করেছিলেন দুদিন আগে যে এটা কি সম্ভব, অর্থাৎ তার কাছেও কিন্তু ক্ল্যারিটি নেই। একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি 4 বারের সাংসদ, তিনি পিএসসি চেয়ারম্যান ছিলেন, লোকসভা কংগ্রেসের লিডার ছিলেন, এখনো তার কাছে কিন্তু ক্ল্যারিটি নেই যে সত্যি কি ভোটটা এরকমভাবে হতে পারে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তার ফলে যে এই প্রশ্নটা কিন্তু আজকের ঘোষণার পরেও একটা কিন্তু সংকট। আমি এখানে বলি একটা জিনিস মাথায় রাখতে হবে, এসআইআর এর কাজ করছিল নির্বাচন কমিশন, ঠিক। ইসিআই পরবর্তী সময় সমস্যা হলো, সেটা হাইকোর্ট গেল, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়ালো। সুপ্রিম কোর্ট কি বলল যে যখন সমস্যা হচ্ছে আমরা জুডিশিয়াল অফিসার ঠিক করে দিচ্ছি বা জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করতে বলছি, এবং এই জুডিশিয়াল অফিসারদের উপরে মাথায় থাকবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হচ্ছিল। তারপরে পরে শুনানিতে কি বললো লাস্ট 10 তারিখে যে এরপরও যদি ডিলিটেড কেউ হয় এবং তিনি মনে করেন তিনি ভোটার, তার যোগ্য প্রমাণ রয়েছে, ট্রাইব্যুনাল যেতে পারেন। সবটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে, এই লাস্টের মুহূর্তের যে কাজটা এসআইআরের সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। তাহলে একজন ভোটার আশা করবে যে তার কাছে সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও সেই সুপ্রিম কোর্ট যেখানে আমি গিয়ে বিচার চাইবো, সুপ্রিম কোর্ট কি বলতে পারে যে না তুমি প্রমাণ দিতে পারলেও তুমি এবারে ভোট দিতে পারবে না? এটা কি সম্ভব? তাহলে তো মানে দেশের শীর্ষ আদালতের যে ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে, সেই রিস্কটা কি নেবে সুপ্রিম কোর্ট? সেটা তো আমরা জানি না। সেটা তো আমি বলছি যে ফাইনালি ডিপেন্ড করবে যে সুপ্রিম কোর্টের উইজডমের উপরে, বিচারপতিদের উইজডমের উপরে, তারা কিভাবে বিষয়টাকে দেখবেন তার উপরে, তারা কিভাবে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করবেন তার উপরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাদামাটা যেটা দেখা যাচ্ছে যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, 2 দফায় ভোট পশ্চিমবঙ্গে ঘোষণা হয়ে গেছে। প্রথম দফায় ভোট হবে 23শে এপ্রিল, দ্বিতীয় দফায় 29শে এপ্রিল, এবং প্রথম দফায় উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গ, মানে সেটা পশ্চিমাঞ্চল বলা যেতে পারে। মানে প্রথম দফায় ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এবং পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। এখানে ভোট হওয়ার কথা। আর দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট হওয়ার কথা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। তো এইটা তো পরিষ্কার আজকে সাদা চোখে দেখা যাচ্ছে যে এটা অ্যানাউন্স হয়ে গিয়েছে। এবং ঠিক এই যে 60 লক্ষের প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আজকে নির্বাচন কমিশনের যখন প্রেস কনফারেন্স হয় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে, সেখানে উপস্থিত সাংবাদিকদেরও অনেকে আজকে প্রশ্ন করেন যে এই 60 লক্ষ যে আবেদন, এদের ভবিষ্যৎটা কি। তাতে আমার যতটুকুনি স্মরণে আছে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে পুরো ব্যাপারটাই জুডিশিয়ারি দেখছে, শীর্ষ আদালত দেখছে, এবং যেভাবে যাচাই করার কথা বলা হয়েছে সেভাবেই যাচাই হচ্ছে। আমরা আদালতের অনুমতি নিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করব। এখন লাস্ট যেদিনকে শুনানি হয় সেদিনকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে যত পর্যন্ত বিবেচনা হয়েছে, যে টোটাল 60 লক্ষ যে বকেয়া, তার মধ্যে যত পর্যন্ত বিবেচনা করা হয়েছে এবং যোগ্য ভোটার বলে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, সেই সাপ্লিমেন্টারি তালিকা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি ক্রমে ইলেকশন কমিশন ঘোষণা করতে পারে। সাপ্লিমেন্টারি লিস্ট যেটাকে বলা হয়, রফিক যেটা বলছে যে আজ পর্যন্ত 18 লক্ষ নাম বিবেচনা করা হয়েছে। তো তার ফলে হচ্ছে যে কমিশন কিন্তু পর্যায়ক্রমে কলকাতা হাইকোর্টের অনুমতি ক্রমে একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট
অ্যানাউন্স করতে পারে। হতে পারে যে কালকেই একটা সাপ্লিমেন্টারি লিস্ট হলো, সেখানে 5 লক্ষ নাম থাকলো, আবার 5 দিন পর আবার একটা সাপ্লিমেন্টারি লিস্ট হলো, সেখানে আরো 5 লক্ষ ভোটারের নাম রইলো। এরকম ভাবে কমিশন করতে পারে। কিন্তু এন্ড অফ দ্য ডে এই টোটাল 60 lakhs এইটা কভার হবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। অ্যান্ড ওই কোয়েশ্চেনটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না, সেইটা নিয়ে একটা ঝুঁকি। সেটা হচ্ছে যে এখনো কিন্তু ইয়েট টু বি সিন। ফলে আজকে যেটা ঘোষণা হলো সেটাকেই অনেকে অ্যাবসলিউট বলে মনে করছেন না, অনেকে মনে করছেন যে আরো যত দিন যাবে সিচুয়েশন ক্যান ইভলভ, আনফোল্ড করতে পারে। তো সেইটার দিকে আমাদের নজর থাকবে। আমি শেষ করার আগে আমি বলতে যাচ্ছিলাম, কারণ হচ্ছে যে রফিকের মনে ইলেকশন কমিশন এবং এসআইআর প্রসেস নিয়ে যা আছে, আগামী 1 ঘন্টাও রফিক বলে দিতে পারে। এতটা নিটিগ্রিটিতে রফিক কভার করেছে, আমি রফিককে বলতে বলবো। আর এই যে এক সিনিয়র প্রাক্তন আমলা, তিনি আইপিএস ছিলেন, তো তার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তো আমি তাকেই বলছিলাম যে ইসিআই যখন ঘোষণা করলেন ভোট বা করলো, এরপরে কি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারেন? তখন তিনি বললেন, আমি সঙ্গে বললাম যে এরকম হতে পারে যে যারা প্রমাণ করতে পারলেন না পরের ভোটে ভোট দেবেন। তিনি খুব একটা ভালো কথা বললেন যে রফিক, কাউকে সর্বোচ্চ সাজা দেওয়া হলো, দেওয়ার পর সে প্রমাণ করে কী লাভ, তা তো সাজা হয়ে গেল। সর্বোচ্চ সাজা বলতে একেবারে ডেথ যেটাকে বলা হয়। তো যখন এই সর্বোচ্চ সাজা দিয়ে দেওয়ার পরে, কারণ তিনি মনে করছেন যে একজন ভোটার যদি তার ভোট দিতে না পারেন, তার কাছে এটা হচ্ছে সর্বোচ্চ সাজা। কারণ তার যিনি জেনুইন ভোটার, তার সামনে ভোট হচ্ছে, তিনি ভোট দিতে পারবেন না কেন? তো এই যে ভোট দিতে পারলাম না, তারপরে বই সাজা আমি পেয়ে গেলাম, দেন আমি প্রমাণ করলাম, এইটা দেশের আইন নয়। দেশের আইন হচ্ছে এটাই, তুমি আগে ভুল না ঠিক প্রমাণ হবে, তারপর তোমাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। তো এইটাও কিন্তু তিনি বলছেন যে তার বক্তব্য যে এইটা সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন, যে একজন ভোটার যাতে কোনো রকমভাবে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন। তো সেই জায়গা থেকে আমার আশঙ্কা, যেটা তুমি বারবার রাষ্ট্রপতি শাসনের বিষয়ে বলছো, কী হবে আমরা কেউ জানি না, এদিকে গেলেও আমরা কেউ অবাক হব না। কারণ ইতিমধ্যেই বলে রাখি, নওশাদ সিদ্দিকী তিনি কিছুক্ষণ আগে তিনি তার রিয়াকশান দিয়েছেন, বলেছেন যে মুখ্যমন্ত্রীকে বলবো এই ভোট বয়কট করতে, এবং একজন ভোটার, জেনুইন ভোটার, যাতে তার ভোট থেকে বঞ্চিত না হন, এটার দায়িত্ব মুখ্যমন্ত্রীরও। সেই জায়গা থেকে যদি শাসক দল বা মমতা বন্দ্যোপাধ্যায় বা এখানকার রাজ্য সরকার যদি কেউ না যায়, নওশাদ সিদ্দিকীদের মতো বা অন্য কোনো দল অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে। অতএব ইসিআই ভোট ঘোষণা করলো মানে এখানেই থেমে গেল, এখানেই আর এগোবে না, এমনটা নয়। আমার ধারণা খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগামীকাল সোমবার মঙ্গলবারের মধ্যে আবার সুপ্রিম কোর্টে কেউ যাবেন, এই অ্যাপিল করবেন যে এখনও পর্যন্ত অনেক ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত, সেক্ষেত্রে মহামান্য বিচারপতি বা আদালত আপনারা বিচার করুন। মানে এখানে রফিক যে বলছে, আমার ধারণা এটা কিন্তু রফিকের ধারণা নয়। রফিক সমষ্টিগত যে অ্যাংজাইটি বা যে উদ্বেগ বা যে প্রশ্ন যেটা আমলা মহলের একাংশে রয়েছে বা পলিটিক্যাল সার্কেল একাংশে রয়েছে, যেটা আমি বলছি যে অদিত চৌধুরী প্রসঙ্গই বললাম, এমন একজনের নাম বললাম যার একটা লং একটা পলিটিক্যাল জার্নি রয়েছে। ইনস্পাইট অফ দ্যাট তার মনে কিন্তু সেই প্রশ্ন রয়েছে, এখনো কিন্তু তিনি কনভিন্সড নন। তো এই যে কালেকটিভ কোয়েশ্চেন নিয়ে রফিক বলছে যে একটা মনে হচ্ছে যে এইটা নিয়ে খুব শিগগিরই কেউ না কেউ সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন যে মহামান্য বিচারপতি 12 তারিখের মধ্যে যদি না হয় তখন কি হবে। আমি এখানে বলি, আমি এই যে বসে ভিডিও করছি এসআইআর নিয়ে, আমার মা, আমি আজকে অসুবিধা নেই, আমার মায়ের পেনশন পেপার, পাসপোর্ট সমস্ত কিছু রয়েছে, আমরা জমা দিয়েছি, হিয়ারিংয়ে অ্যাটেন্ড করেছি। তারপরেও আমার নাম উঠে গেল, আমি মাকে ম্যাপ করেছি, কিন্তু মা থেকে গেলেন আন্ডার অ্যাডজুডিকেশন। তো আমি একজন ভোটার হয়ে আমি আমার মায়ের জন্য যাব না? আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এরকম হাজার লাখো ভোটার ঠিক করে রেখেছে হয়তো যে আমাকে এখানে ভোট থেকে বঞ্চিত করা হবে, যেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এই যে জুডিশিয়াল অফিসার, ট্রাইব্যুনাল, এত কিছু অপশন থাকার পরেও কেন আমার রাজ্যের ভোটে আমি অংশ নেব? হ্যাঁ, এবং রফিকের যে ঘটনাটি বললো রফিকের মাকে নিয়ে, যে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনার। একদম, আমার যতদূর মনে আছে, রফিকে বেটার মনে থাকবে, সেটা হচ্ছে যে এসআইআর এর প্রক্রিয়ায় যখন কি ডকুমেন্টস চলবে, তো সেই এলিজিবল ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের সময় বলা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের পেনশনারদের পেনশন কাগজটা থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে, ভোটার তালিকায় উঠে যাবে। তো একজন সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনার
ঠিক আছে, এবং যার 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল বা তারও আগে তিনি ভোট দিয়েছেন, তার যার পাসপোর্ট রয়েছে, তো তার নাম কিন্তু নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে সংশ্লিষ্ট ইআরও তিনি এই ডকুমেন্টগুলোই আপলোড করেননি। ফলে যদি আমি বারবার করে বলছি, এটা শুধু কমিশনকে দায়ী করলে হবে না, নিচের তলায় যে সরকারি কর্মচারী, যে সরকারি অফিসাররা কাজ করেছেন, তাদের মধ্যে একাংশ যে ক্যালাসনেসের সঙ্গে কাজ করেছেন, আমার মনে হয় যে কমিশনেরও উচিত এই ক্যালাস অফিসারদের কিন্তু আইডেন্টিফাই করা। তারা কিন্তু বহু যোগ্য ভোটারের সঠিক ডকুমেন্ট আপলোড করেননি, এবং এইখানেই এই নমুনাটা রয়েছে যে যেখানে একজন ভোটারের পেনশন ডকুমেন্ট রয়েছে, পাসপোর্ট রয়েছে, ডকুমেন্ট রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন সেই ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে কোনো রিসিপ্ট দেওয়া হয়নি। কিন্তু শুরুর দিকে একদমই তাই, শুরুর দিকে কিন্তু কোনো রিসিপ্ট দেওয়া হয়নি। একমাত্র আমি জানি যে তৃণমূলের একজন বিধায়ক তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা রিসিপ্ট করিয়ে রেখেছিলেন এবং তার নামও অ্যাডজুডিকেশনের তালিকায় ঢুকে গেছে, কিন্তু তার কাছে একটা ডকুমেন্ট রয়েছে যে তিনি কি কি ডকুমেন্ট জমা দিয়েছেন ইনক্লুডিং হিজ পাসপোর্ট, এবং তিনি রিসিপ্ট করিয়ে রেখেছেন। তার ফলে হচ্ছে যে রিসিপ্ট কপি তো আজকে এদের কাছে নেই, অথচ ডকুমেন্ট সব রেডি আছে, এবং ইআরও বা ইআরও আপলোড করেননি। তো এটা একটা পিকুলিয়ার সিচুয়েশন, যে পিকুলিয়ার সিচুয়েশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সামনে খুব কিন্তু একটা সাদামাটা ছবি আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে 2 দফা ভোটের ঘোষণা। কিন্তু সেইটাই কি অ্যাবসলিউট, না তার পেছনে আরো কিছু কোয়েশ্চেন পেছন আসছে, এবং যেটা আগামী দিনের ছবিটাকে পুরো ঘেটে দিতে পারে, এটাই হচ্ছে আমাদের। এবং এখানে যেমন ইআরও বললে যেমন গাফিলতি অবশ্যই রয়েছে, একাংশ প্রচুর গাফিলতি করেছে, ইচ্ছে করে কাজ করেনি, কিন্তু কমিশনকে আমি দায়ী করব। কারণ আমার জানা, যেহেতু আমি কমিশনটা করি, 20 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন ছিল না যারা এলডি কেস বলতে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে নাম বানান এই ওই ভুল, যে কোনো একটা ডকুমেন্টস দিলে হয়ে যাবে, ওটা দেখে আপনি নাম তুলে দিতে পারেন। কোথাও বলা ছিল না যে ওই ডকুমেন্টস ফিজিক্যালি দেখার পরে আপনাকে অ্যাপে আপলোড করতে হবে। সেক্ষেত্রে ইআরওরা কাজ কমানোর জন্য, যেহেতু ম্যান্ডেটারি নয় যে আপলোড করতে হবে, তাই আপলোড করেননি, নিজেদের কাছে রেখে দিয়েছিলেন। এরপর মানে ডেটটা আমি হয়তো ভুল বলছি, হয়তো 25 তারিখ বা 26 তারিখ হোয়াটসঅ্যাপে একটা নির্দেশিকা যায় ডিওদের কাছে যে না, এলডি কেস হোক বা আনম্যাপড কেস হোক, সবার ডকুমেন্টস আপলোড করতে হবে। কিন্তু শঙ্করদার যে টাইম ফ্রেম বা যে সময়, এই সময়ের মধ্যে ইআরও তারা ভগবান নয়, তার 10টা হাতও নয় যে তারা সঙ্গে সঙ্গে বললো আগে যে সমস্ত ডকুমেন্টস চেক করে তারা রাখলো সেগুলোকে আবার আপলোড করতে হবে। সেই আপলোড করতে গেলে আরও 1 মাস বেশি সময় যেত, যেটা সময় ছিল না। অর্থাৎ উভয় পক্ষের একটা সমস্যা রয়েছে, গাফিলতি রয়েছে। তার কারণে আজকে আমার মায়ের মতো এরকম হাজার লাখো মানুষ যারা এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন, এবং যাদের কাছে এ রাজ্যের এবং যে সমস্ত ডকুমেন্টস ইসিআই প্রথম দিন বলেছিল যে এইগুলো থাকলে কিছু হবে না, থাকা সত্ত্বেও আজকে অ্যাডজুডিকেশন, এবং সেখান থেকেই আমার প্রশ্ন বারবার যে তারা কেন ভোট দিতে পারবে না। ঠিক এই প্রশ্নটা আমরা রেখেই আজকে আলোচনা শেষ করছি, এবং আমরাও দেখতে চাই যে ভবিষ্যতে এই জিনিসটা কিভাবে আনফোল্ড করে, সুপ্রিম কোর্ট কি বলে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।